নাগরিক টিভির নিয়মিত আয়োজন তথ্য প্রযুক্তি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত এক দশক ধরেই বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে মোবাইল এবং অনলাইন ব্যাংকিং। মানুষ ঘরে বসেই পাচ্ছে কেনাকাটা থেকে শুরু করে সব ধরনের আর্থিক লেনদেনের সুবিধা। দেশের অধিকাংশ ব্যাংক এখন ডিজিটাল, আর এই ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আজ আমরা কথা বলবো প্রিমিয়ার ব্যাংকের আইটি প্রধান মাশুকুর রহমানের সাথে। মাশুকুর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থাতে অনেক পরিবর্তন এসছে এবং তা হয়েছে টেকনোলজির মাধ্যমে। গত এক দশকে কি কি পরিবর্তন আপনারা আমাদের ব্যাংকিং সেক্টরে হয়েছে? থ্যাংক ইউ। আসলে লাস্ট 10 ইয়ার্স আমি আসলে ব্যাংকে বরাবরই ছিলাম, 17 ইয়ার্স ধরে ব্যাংকে আছি। তো লাস্ট 10 ইয়ার্সে যে ম্যাজিক্যাল চেঞ্জটা এসছে ব্যাংকিং সেক্টরে, এটা আসলে আনপ্যারালাল টু আদার কান্ট্রি। এটার পেছনে আমি বলবো যে সবচেয়ে বড় যাদের কন্ট্রিবিউশন সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। জাস্ট আপনি যদি একটু চিন্তা করেন যে 10 ইয়ার্স ব্যাক অথবা তার থেকে একটু আগে যখন আমরা একটা চেক ক্লিয়ারিংয়ে পাঠাতাম, আলটিমেটলি কী হতো? প্রত্যেকটা ব্যাংক থেকে হিউজ পরিমাণে চেক তারা ব্রিফকেসে ভরে তারা সেন্ট্রাল ব্যাংকে যেত, সেখান থেকে এটা সেটেলমেন্ট হতো। ইট ওয়াজ রিয়েলি এ বিগ হেডেক ফর দ্য ব্যাংক অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লায়েন্স। এখানে ফ্রড ফরজারির ইস্যু ছিল। অটোমেশনের থ্রুতে এইটা খুব অল্প সময়ের ভেতরে খুবই আমি বলবো যে একটা রিভলিউশনারি অ্যাক্টিভিটি হ্যাজ বিন ডান। তো একইভাবে আপনি যদি দেখেন যে ডিজিটাইজেশন অফ ব্যাংকিং, এইটার পরিবর্তনও কিন্তু লাস্ট 10 ইয়ার্স ধরে হয়েছে। এটার হওয়ার পেছনে রিজন ছিল কাস্টমারের ডিমান্ড। বিকজ যখনই কাস্টমার চাইলো যে না আমি ব্যাংকিং করতে চাই ফ্রম এনিওয়্যার, তখনই কিন্তু এই ডিজিটাল কনভার্সনটা হলো। এবং এই কনভার্সনের মাধ্যমেই এখন ব্যাংকিংয়ের বলতে গেলে এভরি সেক্টর, যতগুলো ব্যাক অফিস অপারেশন বলেন, কাস্টমার সার্ভিস বলেন, রিমোট ব্যাংকিং বলেন, হোম ব্যাংকিং বলেন, ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্স ব্যাংকিং বলেন, সব কিছুই কিন্তু এখন ডিজিটালি ট্রান্সফর্মড। বাট যেটা হয় আর কি যে এই ধরনের ডিজিটাইজেশনে আপনার কিছু হিকআপ থাকে, লাইক কিছু থ্রেট, কিছু ম্যাল ফাংশনিং থ্রু আদার ম্যালওয়্যার, এগুলো থাকে। তো এগুলো আসলে আমাদের ব্যাংকিং সেক্টরেই আরও দ্রুত ব্যাংকিং প্রসার করার জন্য অথবা আমার একেবারে রুট লেভেলে যাওয়ার জন্য এগুলো খুব ভালো সহায়ক হিসেবে কাজ করেছে। ব্যাংকের ডিজিটাল ব্যবস্থাতে দুইটা অংশ আছে। একটা হচ্ছে যে আপনার গ্রাহকরা কি করছে অথবা কি দেখছে অথবা কি ব্যবহার করছে, আর একটা হচ্ছে আপনারা ব্যাংক চালানোর জন্য কি সিস্টেম ইউজ করছেন, যাকে কোর ব্যাংকিং বলে আমরা জানি। জি, এই দুইটা সেক্টরে প্রচুর চেঞ্জ হচ্ছে। আপনি বলবেন কোন জায়গাতে চেঞ্জগুলো বেশি হয়েছে? গ্রাহকরা যেভাবে ব্যবহার করছে অনলাইনে সেটার চেঞ্জ হয়েছে, না আপনারা আপনাদের কাজের গতিতে অনেক চেঞ্জ এনেছেন অটোমেশনের মাধ্যমে? এগেইন আমি যদি 10 ইয়ার্স কম্পেয়ার করি, তাহলে প্রথম 5 বছর মানে ব্যাক সাইডে 5 ইয়ার্স ছিল বেসিক্যালি ব্যাংকের ব্যাক অফিস অপারেশনগুলোকে সিস্টেমের থ্রুতে প্রসেস করা। এটা ছিল লাস্ট 5 ইয়ার্সের অ্যাক্টিভিটি। আর এখন যেই রিসেন্ট 5 ইয়ার্স যে গেল, সেখানে আসলে ব্যাংকগুলো ম্যাক্সিমামই ফোকাস করেছে হোয়াট কাস্টমার ওয়ান্টস। এখানে প্রসেস লেভেলে প্রচুর অটোমেশন হচ্ছে। আমি আসলে এখানে বলবো না যে এখানে কম হচ্ছে এখানে বেশি হচ্ছে। কাস্টমারের সাইডে হিউজ চেঞ্জ আসছে কাস্টমার ব্যাংকিং সার্ভিস দেওয়ার জন্য। এবং আমাদের ব্যাক অফিস ক্ষেত্রেও আলটিমেটলি এখানে সিকিউরিটি বলেন, তারপরে আপনার ডকুমেন্ট ডিজিটাইজেশন বলেন, প্রসেস অটোমেশন বলেন, বেশ কিছু অর্গানাইজেশন বা ব্যাংকে অলরেডি এসএপি ইমপ্লিমেন্টেড। প্রসেস অটোমেশন অ্যাজ ওয়েল অ্যাজ কাস্টমার সার্ভিস থ্রু ডিজিটাইজেশন, বোথ সেক্টরেই প্রচণ্ড ডেভেলপমেন্ট হয়েছে লাস্ট 10 ইয়ার্স। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, রকেট অথবা অনলাইন ব্যাংকিং, নগদ, এবং আছে অনলাইন ব্যাংকিং, এই দুইটার ডিফারেন্সটা কিভাবে করে ইন শর্ট আপনি যদি আমাদেরকে একটু বলেন? এটা আসলে বাংলাদেশ ব্যাংকের একটা ইনিশিয়েটিভ ছিল যেটাকে বলা হচ্ছিল ফিনান্সিয়াল ইনক্লুশন। এটার গাইডলাইন এবং রোডম্যাপ প্রোভাইডেড বাই সেন্ট্রাল ব্যাংক। তারা আসলে রুট লেভেলে তারা যেটা চাচ্ছিল যে আমার যে কোনো ধরনের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন এটা ব্যাংকিং চ্যানেলের থ্রুতে হতে হবে। ব্যাংকের পক্ষে প্রত্যেকটা এরিয়াতে, রুরাল এরিয়াতে, আরবান এরিয়াতে বেশ কিছু জায়গায় আসলে পসিবল না, ডিউ টু দ্য ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার। এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যখন আমরা ব্যাংকিং ক্ষেত্রে চিন্তা করা শুরু করলাম, ইন দ্য মিন টাইম টেলিকমিউনিকেশন অপারেটর বা টেলিফোন অপারেটর তারা অলরেডি এস্টাবলিশ করে ফেলেছে। তখনই আসলে এই মিরাকল চেঞ্জটা এসছে। তখনই চিন্তা করলো ওকে ফাইন, লেটস গো ফর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস। সেটার ক্ষেত্রে যেটা সুবিধা হলো যে আমি যে কোনো সেক্টরে যে কোনো জায়গায় দে ক্যান প্রোভাইড ব্যাংকিং, কাস্টমার ডাজ নট নিড টু ভিজিট দ্য ব্রাঞ্চ।
দ্যাট ওয়াজ দ্য মেইন অ্যাডভান্টেজ। অনেকে বিশেষ করে আপনি যদি ব্যাংকের একটা ব্যাংকের প্রেমিসেস যেরকম থাকে, একটা রুরাল, একটা খুবই ধরেন একটা কৃষক ব্রাঞ্চে যেতে দে ফিল শাই, তারা আসলে ব্যাংকে ওইভাবে ঢুকতেও চায় না। বাট এখন যেটা হচ্ছে, সে যে কোনো একটা দোকানে যে দে আর গেটিং ব্যাংকিং সার্ভিসেস থ্রু এমএফএস, সেই কারণে দিস ইজ বিকামিং মোর পপুলার এবং লট অফ কনজিউমার সার্ভিস এখন কিন্তু মোবাইল সার্ভিস, ফাইন্যান্সিয়াল সার্ভিসের থ্রুতে দেওয়া হচ্ছে। এই কারণে আসলে ওই জায়গাটাতে খুব র্যাপিডলি গ্রো করেছে। যে বিলিয়ন্স অফ ট্রানজ্যাকশন ইজ হ্যাপনিং এভরি ডে থ্রু এমএফএস। আমরা ব্যাংকিং নিয়ে আরো কথা বলবো, আমরা একটা ছোট বিরতি নিচ্ছি। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, একটা ছোট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন তথ্য প্রযুক্তি। আমাদের সাথে আছে প্রিমিয়ার ব্যাংকের আইটি প্রধান মাসুকুর রহমান। মাসুকুর ভাই, আমরা কথা বলছিলাম এমএফএস এবং অনলাইন ব্যাংকিং নিয়ে। এমএফএস সবার হাতে পৌঁছে গেছে, কিন্তু অনলাইন ব্যাংকিং এখনো শহর কেন্দ্রিক রয়ে গেছে, এবং যারা একটু সফিস্টিকেটেড টেকনোলজি ইউজার তারাই কিন্তু অনলাইন ব্যাংকিংটা ইউজ করছে। এই জিনিসটা কিভাবে চেঞ্জ হওয়া সম্ভব? এবং অনলাইন ব্যাংকিংয়ে এমএফএস একটা অনলাইন ব্যাংকিংয়ের একটা সেগমেন্ট, কিন্তু অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমেই পুরো ব্যাংকিং সেবাটা পেতে হয়। এটা বাড়ানোর জন্য ব্যাংকরা কি করছে, অথবা আপনারা কি করছেন? তথ্য প্রযুক্তি সেক্টরে অনেক R&D হয়েছে, যে আসলে কিভাবে ব্যাংকিং সার্ভিসটাকে মানুষের ভেতরে পৌঁছে দেওয়া যায়। আপনি জানেন যে অলরেডি বাংলাদেশ বলতে গেলে হচ্ছে 5th লার্জেস্ট মোবাইল সাবস্ক্রাইবার অর ইউজার সমস্ত ওয়ার্ল্ডের ভেতরে। তো আলটিমেটলি ব্যাংকিং যদি করতে হয়, দে নিড সাম টুল যেটার মাধ্যমে দে ক্যান গেট দেয়ার ব্যালেন্স। এখানে আমাকে বেশ কিছু জিনিস কনসিডার করতে হবে, সিকিউরিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইজিনেস অফ অ্যাক্সেস বাই দ্য কাস্টমার। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটা কাস্টমারকে যদি আমি ব্রাঞ্চে আনতে চাই, আই হ্যাভ টু হ্যাভ লট অফ ব্রাঞ্চেস, যেটার কিনা ইট ইজ এ কস্টলি ইনভেস্টমেন্ট ফর দ্য ব্যাংক। প্লাস ইনফ্রাস্ট্রাকচার যদি বলি, ইফ ইউ টক অ্যাবাউট পাওয়ার, লাস্ট 5 years or 10 years ব্যাক পাওয়ারই আপনার ছিল না। এখন তো পাওয়ার আল্লাহর রহমতে অনেক অ্যাভেলেবেল। এমএফএস অলরেডি রিচড দোজ প্লেসেস। এখন যদি আবার ফার্দার ইনফ্রাস্ট্রাকচার আমি বিল্ড করি ব্যাংক থেকে, ইটস এ হিউজ কস্ট, যেটা কিনা আমার কাস্টমারকে পে করতে হবে। যেহেতু ইনিশিয়াল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার কস্ট মোবাইল ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলো করে ফেলেছে, দে গট দ্যাট অপরচুনিটি, এবং সেই হিসেবে তারা পেয়েছে সেগুলো। বাট রিসেন্টলি একটা ভালো উদ্যোগ আমরা বাংলাদেশ ব্যাংক বা আমাদের সেন্ট্রাল ব্যাংক থেকে পেয়েছি। যেহেতু ব্রাঞ্চ নতুন একটা করা মানে ইট ইজ এ কস্ট, সেই হিসেবে দে অ্যাপ্রুভড সাব ব্রাঞ্চ, যেটা কিনা ব্রাঞ্চের সব ফ্যাসিলিটিস পাবে, বাট ইউ ডোন্ট নিড এ সাচ হেভি সেট আপ ফর দ্যাট, ভেরি কম রিসোর্স। এটা কি এজেন্ট ব্যাংকিং যেটাকে বলা হচ্ছে? দিস ইজ নট এজেন্ট ব্যাংকিং। একটা ব্রাঞ্চ যে সার্ভিস দিতে পারে, সেটা যদি সাব ব্রাঞ্চ দিতে পারে, গো ফর দ্যাট। প্লাস আরেকটা জিনিস যেটা করলো এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিংয়ে আপনি জানেন বাংলাদেশে বিশেষ করে পায়োনিয়ার আমরা যদি বলি, ডাচ বাংলা এবং ব্যাংক এশিয়া, এই দুটো ব্যাংক দে ইনভেস্টেড এ লট ফর এজেন্ট, এবং দে আর সাকসেসফুল। এটাও আরেকটি ইনিশিয়েটিভ ছিল যেখানে আসলে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টটা কম, বাট উই ক্যান প্রোভাইড ব্যাংকিং সার্ভিসেস টু দ্য কাস্টমার। তো এই কয়েকটা কারণে আলটিমেটলি এখন হচ্ছে, মানে আর কয়েকদিন আগে এমএফএস একাই ছিল মার্কেটে, বাট এখন এজেন্ট ব্যাংকিং আসার পরে অনেক, এখন এক একটা ব্যাংকে, লাইক আমাদের ব্যাংকে উই জাস্ট স্টার্টেড 2 years ব্যাক। অনলাইন ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং অথবা সাব ব্রাঞ্চ যে ব্যাংকিং, এটা অনেকটা কম্পিটও করছে ইউজারকে অ্যাট্রাক্ট করার জন্য। রাইট। আসলে একটা সময় আপনি চিন্তা করেন এমএফএস এর যখন আসলে এটা একটা কমপ্লিট ফাইন্যান্সিয়াল সাইকেল, এই সাইকেলে আপনার টাকা ব্যাংকে আসতেই হবে। এটাই আসলে গভর্নমেন্টের অবজেক্টিভ ছিল, যে মানি শুড বি সার্কুলেটেড থ্রু ব্যাংক। আমি এমএফএস এর কথা যেটা বলছি, এটাও কিন্তু ঘুরে ফিরে আমার ব্যাংকে টাকাটা আসছে। তো এখানে যে শুধুমাত্র এমএফএসই ব্যাংকিংটা কমপ্লিট করতেছে তা না, এটার সাথে ব্যাংকও আছে। আমরা কথা বলছিলাম যে ব্যাংকের একটা কনজিউমার ফ্রন্টিং সিস্টেম এবং আপনাদের একটা কোর যে সিস্টেমগুলো, রিসেন্টলি অনেক কথা হচ্ছে যে কোর সিস্টেমগুলোতে বিদেশি সফটওয়্যার ব্যাংকরা ইউজ করছে, বাংলাদেশি সফটওয়্যারও আছে। এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাই। বিদেশি সফটওয়্যার এবং বাংলাদেশি সফটওয়্যারের ভিতরে ডিফারেন্সগুলো কি, এবং ব্যাংকরা কোনটা প্রেফার করছে, এবং বাংলাদেশি সফটওয়্যাররা কিভাবে বিদেশি সফটওয়্যারদের মতো হতে পারে ফর দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি? আসলে কোর ব্যাংকিং সিস্টেম এটাই হচ্ছে একটা ব্যাংকের মেন চালিকা শক্তি। দ্যাট শুড বি প্রুভেন সিস্টেম, যেটা কিনা আলটিমেটলি ব্যাংকের এটা নিয়ে ফার্দার যাতে কোনো কমপ্লেন না থাকে বা চিন্তা করতে না হয়, সেই হিসেবে লোকাল এবং ফরেন বোথ সফটওয়্যার আমাদের ব্যাংকে, আমাদের বাংলাদেশে ইউজ হচ্ছে। লোকাল সফটওয়্যার যদি বলি, লাইক আমাদের লিডস কর্পোরেশন, ওদের প্রোভাইডেড ব্যাংক আল্টিমাস, দ্যাট ইজ লোকাল সফটওয়্যার ইউজিং বাই 10 ব্যাংকস,
এবং তাদের সফটওয়্যারটা আমাদের যে আরেকটা সাইট আছে 90%ই কিন্তু সেখানে লোকাল সফটওয়্যার ইউজ হচ্ছে। সেন্ট্রাল ব্যাংক থেকে অলরেডি গাইডলাইন এসছে যে তোমরা লোকাল সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনের উপরে বেশি গুরুত্ব দাও। উই আর ইউজিং লোকাল সফটওয়্যার। প্যারালালি আদার ব্যাংক ওন ডেভেলপড সফটওয়্যার ইউজ করছে, কেউ আর বিদেশি সফটওয়্যারগুলো ইউজ করছে। বিদেশি সফটওয়্যারগুলো ইউজ করার ভেতরে আমাদের কিছু অব্লিগেশন থাকে, যেমন আপনার লোকাল রেগুলেটরি যে চেঞ্জেস বা কমপ্লায়েন্স, এগুলো মিট করার সময় উই আর গেটিং সাম ড্রব্যাকস। তো এখানে আসলে কম্পিট করা ডিফিকাল্ট, উইচ ইজ বেটার, আপনার লোকালটা ভালো নাকি ফরেনটা ভালো। আমি ফরেন 2টা সফটওয়্যারে কাজ করেছি, লোকাল একটা কাজ করছি। এখানে আসলে ভালো খারাপটা মেজার করা আমার মনে হয় একটু ডিফিকাল্ট। আপনার লোকাল সফটওয়্যার এক্সপোর্টের ব্যাপারে যদি একটু বেশি গুরুত্ব দেয়, তাহলে আমার মনে হয় যে এগুলো বিদেশি সফটওয়্যারগুলোর সাথে কম্পিট করে বাংলাদেশে একটা ভালো অবস্থান নিতে পারবে। রিয়েল টাইম কোর ব্যাংকিং সিস্টেম ইমপ্লিমেন্টেশন যখন হলো না বা হয়নি, আজ থেকে আই এম টকিং অ্যাবাউট 20 years ব্যাক, তখন কিন্তু বাংলাদেশে 99% সবাই লোকাল সফটওয়্যার ইউজ করতো। বাট যেটা হয়েছে, লাইক কোডাক সময় মতো চেঞ্জ করতে পারে নাই বলে দ্যার টেকনোলজি ইজ আইসোলেটেড। সেম থিং ফর লোকাল কোর ব্যাংকিং সফটওয়্যার অলসো। যখন তাদের এই রিয়েল টাইম কোর ব্যাংকিং সফটওয়্যার আনা উচিত ছিল, সেই ডিলেটার কারণে বাহিরের সফটওয়্যারগুলো সেই জায়গাটা নিয়ে নিয়েছে এবং আমরা অনেকগুলো টাকা বাইরে এখন দিয়ে দিচ্ছি। তা আমার মনে হয় যে যদি সঠিক সময়ে আমাদের লোকাল সফটওয়্যার কোম্পানিগুলো যদি ওই জায়গাটা আগের মতোই রেখে দিতে পারতো, আমার মনে হয় এত বাহিরের সফটওয়্যার এখানে ইউজ হতো না। ডিজিটাল ব্যাংকিং নিয়ে আমরা আরো কথা বলবো একটা ছোট বিরতির পরে। দর্শক মণ্ডলীর সাথেই থাকুন, আমরা একটা ছোট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন তথ্য প্রযুক্তি, সাথে আছে প্রিমিয়ার ব্যাংকের আইটি প্রধান মাশরুকুর রহমান। ডিজিটাল ব্যাংকিংয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লায়েন্টের সুরক্ষা, তার ইনফরমেশন, তার যে টাকাটা আছে তার সুরক্ষা, অথবা যেটাকে আমরা বলি আইটি সিকিউরিটি অথবা সাইবার সিকিউরিটি। আমরা কোন অবস্থাতে আছি এবং এর ভিতরে বেশ কিছু ঘটনাও ঘটেছে, এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। যে বিজনেস করছে সেও সিকিউরিটির সাথে রিলেটেড, যে টেকনোলজি দেখছে সেও সিকিউরিটির সাথে রিলেটেড, যে সেই টেকনোলজি ইউজ করছে সেও রিলেটেড। সো সিকিউরিটি ইটস আ ভাস্ট থিং। বাট আমাদের এখানে লাস্ট 5 to 7 years সিকিউরিটি বা ব্যাংকিং টেকনোলজির উপরে সিকিউরিটির যে ইনভেস্টমেন্ট, ইট ইজ হিউজ। যেমন আপনি অলরেডি জানেন সার্ট অলরেডি ইমপ্লিমেন্টেড ইন আওয়ার কান্ট্রি, এবং প্রত্যেকটা ব্যাংক থেকে ইন্ডিভিজুয়াল সার্ট টিম রেজিস্টার্ড টু দ্য গভর্নমেন্ট সাইট। সো যে কোনো থ্রেট যখনই আমাদের কান্ট্রিতে কোনোভাবে আসে বা খবর পায়, ইমিডিয়েটলি উই আর গেটিং দ্য সেম ইনফরমেশন ফ্রম দ্য গভর্নমেন্ট সাইট। পেলে ইমিডিয়েটলি আমরা সেগুলো মিটিগেট করার জন্য চেষ্টা করছি। আমাদের কান্ট্রির যে জিডিপি গ্রোথ, এগুলোর উপরে আসলে থ্রেটটা ডিপেন্ড করে। একটা নর্মাল পুয়ার কান্ট্রি বা যেখানে ফিনান্সিয়াল জিডিপি ইজ ভেরি লো, সেসব জায়গাতে এই থ্রেট নাই। সো যেহেতু উই আর বিকামিং এ ডেভেলপ কান্ট্রি, এই কারণে এই থ্রেট আমাদের এখানে আসবে, আরও দিনে দিনে বাড়বে। বাট উই হ্যাভ টু সিকিউর আওয়ারসেলফ। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যে ইন্টারন্যাশনাল কিছু থ্রেটের কারণে রাতের বেলা এটিএম বন্ধ রাখা হচ্ছিল। এটা নিয়ে মিডিয়াতে অনেকে অনেক রকম কথা বলছে এবং এটা নিয়ে হাসাহাসিও হয়েছে যে রাতের বেলা কি হ্যাকার আসে, হ্যাকার তো যে কোনো সময় আসতে পারে, এটিএম হ্যাক করতে পারে। এই ঘটনা নিয়ে অথবা এই বিষয় নিয়ে আসলে কি হয়েছিল? আপনি যেটা বললেন এটা রিসেন্ট, বাট তার ঠিক বছর 2 আগে অ্যানাদার ইনসিডেন্ট হ্যাপেন্ড, যে বাংলাদেশ ব্যাংক থেকে প্রচুর রিজার্ভের টাকা চুরি হয়েছিল। রিজার্ভ, দ্যাট ইজ এ ডিফারেন্ট ডিসকাশন, বাট স্টিল এটিএম থেকে সেম টাইপের ফ্রড হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে ফ্রডগুলোর পেছনে রিজন ছিল কিছু ফরেইনার, যারা কিনা আপনার ইন্টারন্যাশনাল কার্ড আমার বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের এটিএমে ইউজ করে দে ডিড লট অফ ফ্রডস। তো এই কারণে আসলে যে রাতের বেলা বন্ধ করে দেয়া, এখানে আসলে ব্যাংকের টাকা হচ্ছে ব্যাংকের টাকা না, এটা জনগণের টাকা। খেয়াল করবেন যে আমাদের নেটওয়ার্ক ব্যান্ডউইথ 4G থেকে 3G করা হয়েছে। ওয়াই 4G ছিল 3G কেন করলাম? কিছু মেজার আমাদেরকে নিতে হয়। তো আমি মনে হয় যেসব ব্যাংকগুলো এই কাজ করেছিল তাদের ওই জিনিসটাই কাজ করেছে, বিকজ দেয়ার সেট আপ ইজ হিউজ লাইক, এবং পাস্ট এক্সপিরিয়েন্স ওয়াজ নট গুড। সেখানে প্রচুর পরিমাণে ক্যাশ আমার এটিএম থেকে বের হয়ে গেছে, বিকজ এই ধরনের থ্রেটগুলো যেগুলো করে, ইন্ডিভিজুয়াল এটিএম ইজ বিকামিং ইন্ডিভিজুয়াল এটিএম সুইচ। সুতরাং সেই ক্ষেত্রে ওই পার্টিকুলার এটিএমটা, দ্যাট এটিএম ইজ নট টকিং উইথ মাই কোড সিস্টেম, যে সে এখানে অথরাইজ করবে আর টাকাটা তখন দিবে, সে নিজে থেকে টাকা দিয়ে অটোমেটিক্যালি হি ইজ অ্যাক্টিং লাইক এ সুইচ ইন ইটসেলফ। এই কারণে আসলে এই ধরনের মেজার নেওয়া হয়েছিল। পরবর্তীতে আসলে এটার জন্য যে প্রি রিকুইজিট ছিল সেগুলো দোজ আর অ্যাপ্লাইড,
এবং এই ধরনের কোনো ডিজাস্টার তখন হয়নি। ডিজিটাল ব্যাংকিং এর ভবিষ্যৎ কি? যেমন প্রিমিয়ার ব্যাংকেরও একটা প্রোডাক্ট আছে পি মানি, তাছাড়াও আরও ডিজিটাল প্রোডাক্ট নিশ্চয়ই আপনারা তৈরি করছেন। শুধু প্রিমিয়ার ব্যাংক না, ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রি আর কি কি পদক্ষেপ নিচ্ছে ডিজিটাল ব্যাংকিং সবার হাতে পৌঁছে দেওয়ার জন্য? কোভিড-19-এ আমার কাস্টমার ব্রাঞ্চে আসা বন্ধ করে দিল, আমার স্টাফ রেগুলার অফিসে আসা বন্ধ করে দিল, টোটাল অর্থনীতিতে একটা বিশাল চেঞ্জ আসলো, ফ্লোটিং মানি কমে গেল। তো এগুলোর জন্য হোয়াট আই ফাউন্ড, আমি জাস্ট গত পরশু দিন আমার সিস্টেমের ডেটা অ্যানালাইসিস করছিলাম, সেখানে দেখলাম যে আমার যে ডিজিটাল প্ল্যাটফর্মের ট্রানজ্যাকশন ট্রেন্ড, এটা একটা সুন্দর ট্রেন্ড আগাচ্ছে, বাট এপ্রিলে দ্যাট ট্রেন্ড স্পাইক করলো একদম অলমোস্ট 80 ডিগ্রিতে, 80 ডিগ্রিতে আপ টু সেপ্টেম্বর। এখন কি আবার কমে যাচ্ছে? এখন আমি ট্রানজ্যাকশনটা আমি দেখলাম যে এগেইন পিপলস আর মুভিং, তারা অলরেডি এখন আমাদের করোনার প্রভাবটাও একটু কমেছে। আমি মনে করব যে এই করোনার লাস্ট 6 মাসে যেই ইম্প্যাক্টেড আমরা হলাম, এই ইম্প্যাক্টটা আসলে আমাদেরকে ডিজিটাল প্ল্যাটফর্মে আমি বলবো যে আরও 1000 টাইমস আমাদেরকে অ্যাডভান্স করে দিয়েছে। অ্যান্ড উই ইন্ট্রোডিউস অল কাইন্ড অফ ফ্যাসিলিটিস ফর অল, শুধুমাত্র কাস্টমারের জন্য না, আমাদের ইন্টারনাল যেসব ডিসকাশন ছিল, আমাদের ইন্টারনাল যত মিটিং ছিল, প্রসেস যত ছিল, লট অফ থিংস তখন অটোমেটেড করা হয়েছে শুধুমাত্র এই সিচুয়েশনটাকে ফেস করার জন্য। এবং সেখান থেকে উই লার্ন এ লট, এবং আমরা কাস্টমারের ডিমান্ডটা বুঝেছি, ডিমান্ড অনুযায়ী এখন তাদেরকে সেভাবে আমরা সার্ভিস দিচ্ছি, এবং অলরেডি উই হ্যাভ ড্র দ্য রোড ম্যাপ হোয়াট উই উইল ডু, হোয়াট উই নিড টু ডু। এবং ব্রাঞ্চ, আসলে ব্রাঞ্চ থাকবে না একটা সময়, পিপল উইল নট গো। আপনি যদি আপনার নেক্সট জেনারেশন, রাইট, আপনার নেক্সট জেনারেশন কনসিডার করেন, দে উইল নট ভিজিট ব্রাঞ্চ টু উইথড্র মানি। এখনই তো আপনার কেউ ইউটিলিটি বিল দেওয়ার জন্য ব্রাঞ্চে আসে না, আমরা নিজেরা সবাই এখন ইউটিলিটি বিল দিচ্ছি থ্রু দ্য ডিজিটাল চ্যানেল। এইভাবে আমার মনে হয় সবগুলো সার্ভিসই আলটিমেটলি কনভার্ট হয়ে যাবে ডিজিটালে, এবং ইউ উইল গেট এ কমপ্লিট ক্যাশলেস এনভায়রনমেন্ট। দ্যাট শুড বি দ্য ডিজায়ার্ড সিনারিও, যে আমাদের টার্গেটই হওয়া উচিত ওদিকে। তখন ফ্রড কমে যাবে, রিস্ক কমে যাবে, পিপল উইল বি রিল্যাক্স টু গেট ব্যাঙ্কিং সার্ভিসেস, এবং আমাদের সার্ভিসটা তখন আরও প্রসার বাড়বে। এখন যেমন আমি রুরালে যেতে পারছি না, তখন রুরাল পিপলরাই ব্যাঙ্ককে খুঁজবে, ওকে ফাইন, দ্যাট ব্যাঙ্ক হ্যাজ ডিজিটাল প্ল্যাটফর্ম, লেট মি হ্যাভ ইট, লেট মি গেট দ্য ব্যাঙ্কিং সার্ভিসেস উইদাউট ভিজিটিং দ্য ব্রাঞ্চ। তো দিস থিং আর হ্যাপেনিং। আমি মনে করি যে এগুলো আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি লাস্ট 6 মাসে, অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আশা করি আমরা আরো এগিয়ে যাবো এভাবে। ডিজিটাল ব্যাংকিং সম্বন্ধে আজকে আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আজ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।